This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতে যে খবরে নজর রাখবো, কার্তুজ কাণ্ডে কলকাতার বন্দুকের দোকানে তল্লাশি, বিবাদী বাগে লাইসেন্সড বন্দুকের দোকানে তল্লাশি এসটিএফ এর। কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এই দোকানের কর্মী জয়ন্ত দত্তকে। এসটিএফ এর অনুমান, লাইসেন্স অস্ত্রের বরাদ্দ গুলিও চোরা পথে বিক্রি হয়েছে। বিস্ফোরক অভিযোগ। আসুন একটু বিস্তারিত জানি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, সরকারি দোকানের বন্দুক কিভাবে পাচার হচ্ছে, এই চক্র কিভাবে কাজ করছে? নিঃসন্দেহে দেখো, এটা কিন্তু রীতিমতো চিন্তায় ফেলে দেওয়ার কারণ সরকারি দোকান, কারণ লাইসেন্সপ্রাপ্ত দোকান এবং লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কিভাবে কার্তুজ বেআইনি পথে পাচার হচ্ছে এবং সেই তদন্তেই কিন্তু এসটিএফের যে আধিকারিকরা রয়েছেন, সেই এসটিএফের আধিকারিকরা এসছেন এই বিবাদী বাগের যে দোকান রয়েছে সেই দোকানে এসছে, যে গান মেকার্স রয়েছে সেই গান মেকার্সে এসছেন এবং এসে কিন্তু তারা এখানে তল্লাশি চালাচ্ছেন। এসটিএফের এই আধিকারিকরা আজকে ঠিক বিকেলবেলা 5:30 নাগাদ তারা এখানে আসেন এবং এই দোকানটা বন্ধ ছিল, কারণ শনি রবিবার এই জায়গার যে দোকানগুলো রয়েছে, গান মেকার্সের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বন্ধ থাকে এবং তারপরে দোকানের মালিক আসেন এবং এসে কিন্তু এসটিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন এবং দোকানের যে মালিক রয়েছেন তাকে ভেতরে নিয়ে গিয়ে তল্লাশি চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জীবনতলা থেকে যে 7mm এর যে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, সেই কার্তুজ যে উদ্ধার হয়েছে তার মধ্যে কিন্তু এই দোকানেরই এক কর্মী, তাকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে কি যোগাযোগ, কিভাবে চোরাপথে এই যে এসটিএফ এর আধিকারিকরা অনুমান করছে যে এখান থেকে, এই দোকানের থেকেই কিন্তু যে কার্তুজ তা চোরাপথে পাচার করা হতো, কিন্তু কিভাবে তা চোরাপথে পাচার করা হতো সেই তল্লাশিতেই কিন্তু এখানে যে এসটিএফ এর আধিকারিকরা এসছেন তারা কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছেন এবং যিনি দোকানের মালিক রয়েছেন তাকেও কিন্তু ভেতরে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং তুমি জানো দীপ, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে একের পর এক শুট আউট হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বন্দুক অস্ত্র কিংবা কার্তুজ উদ্ধারের ঘটনা কিন্তু নতুন নয় এই রাজ্যে। ফলে এসটিএফ, বেঙ্গল পুলিশের এসটিএফ কিন্তু অত্যন্ত সক্রিয় এবং তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং তারা ভেতরে ঢুকে তার আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা যে এই বিবাদী বাগের মতো জায়গা, এখানে যে গান মেকার্স রয়েছেন সেই লাইসেন্সপ্রাপ্ত দোকানের মধ্যে থেকে যেভাবে কার্তুজ চোরা পথে বা বেআইনি পথে যে দুষ্কৃতীদের হাতে পৌঁছাচ্ছে তা কিন্তু রীতিমতো চিন্তায় ফেলে দেওয়ার মতো। একেবারে কৌস্তব, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে একটা কলকাতা শহরে লাইসেন্সড বন্দুকের দোকানে সেখান থেকে কিভাবে কার্তুজ চোরা পথে বিক্রি হতে পারে? এই চক্র কি নতুন, নাকি এভাবে দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে আসছে? জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের সিনিয়র রিপোর্টার সিজার রয়েছেন, বিস্তারিত জানাবেন। সিজার, দেখো, প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে জীবনতলা থেকে, তার মধ্যে জয়ন্ত দত্ত বলে একজন রয়েছেন যিনি এই দোকানের কর্মচারী। প্রাথমিক যে অনুসন্ধান, সেখান থেকে একটা বিষয় মনে করা হচ্ছে যে প্রত্যেকটা লাইসেন্সড অস্ত্রর জন্য বরাদ্দকৃত কিছু বুলেট থাকে এবং সেটা বছরে টেস্ট করবার জন্য কিছু বুলেট বরাদ্দ করা হয়। সেই বরাদ্দ বুলেটেরই একটা অংশ চোরাপথে জয়ন্ত দত্ত মারফত এই অস্ত্র পাচারকারীদের হাতে বা এই দুষ্কৃতীদের হাতে পৌঁছেছিল এমনটাই মনে করা হচ্ছে এবং সেই কারণেই এনসি যে দোকান, সেই দোকানে তল্লাশি চালানোর পাশাপাশি সেখানকার যে স্টক, সেই স্টক মিলিয়ে দেখা হচ্ছে। কারণ 190 রাউন্ড যে 7mm পিস্তলের যে বুলেট পাওয়া গেছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই খাড়কিতে তৈরি, অর্থাৎ সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি। সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি বুলেট কি করে এদের হাতে এলো সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। কারণ এই 7.65mm এর যে বুলেটগুলো সেগুলো কিন্তু প্রহিবিটরি বোর্ডের বুলেট, অর্থাৎ যারা লাইসেন্স বন্দুক ব্যবহার করেন তাদের কাছেও আসার কথা নয়, কিন্তু লাইসেন্স দোকান থেকে 12 বোরের যে ডাবল ব্যারেল গানের যে কার্তুজ সেটা এখান থেকে বেরিয়েছে এমনটাই মনে করছেন গোয়েন্দারা। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। এবার অত্যন্ত উদ্বেগের একটা খবর, অরক্ষিত এটিএম এ সাইবার জালিয়াতি। যে কোনো জায়গায় নয়, একেবারে খাস কলকাতায় এটিএম থেকে খোয়া গেল একাধিক গ্রাহকের লক্ষাধিক টাকা, তাও একদম ব্যাংকের পাশের এটিএম থেকে। ঘটনাস্থল সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এর এটিএম। এখানে একজন গ্রাহক, তিনি এটিএম কার্ড ঢোকান টাকা তোলার জন্য, কিন্তু এটিএম কার্ড আটকে যায়। টাকা তুলতে না পেরে, এটিএম কার্ড বার করতে না পেরে হেল্পলাইনে ফোন করেন অভিযোগকারী, কার্ড ব্লকও করে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, তার অ্যাকাউন্ট থেকে 3 বারে সব মিলিয়ে 25,000 টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। আসুন আরো বিস্তারিত জানি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন, আমি সুশোভনের কাছে যাই। সুশোভন, শহর কলকাতায় এই ঘটনা, আমার
তোমার বা আর যে সমস্ত মানুষ যারা এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলেন তাদের জন্য অত্যন্ত উদ্বেগের। কিভাবে ঘটলো এই ঘটনা, এই জালিয়াতিটা কিভাবে হচ্ছে? দেখো, পুলিশ এটাই মূলত এই মুহূর্তে জানার চেষ্টা করছে যে জালিয়াতি কিভাবে হচ্ছে। তার কারণ এর আগে যখন তদন্ত হয়েছে বা এরকম ঘটনা সামনে এসছে, তখন দেখা গেছিল যে একেবারে এটিএমের যে বলা যায় যে তথ্য, সেগুলো কিন্তু হাতিয়ে নেওয়া। এক্ষেত্রে যেটা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ, এটিএম কার্ড লক হয়ে গেছে এবং তারপর কিন্তু টাকা গায়েব হচ্ছে। অর্থাৎ এই যে পুরো মোটিভটা, এটা এখনও কিন্তু পুলিশ বোঝার চেষ্টা করছে যে মূলত এখানে কারা নজর রেখেছিল বা কিভাবে এই এটিএম ফ্রড হলো। তার কারণ বেশ কিছু সময় দেখা যায় যে এর আগে এর আগে তুমি জানো, যখন কলকাতা শহরের বুকে বেশ কিছু এটিএম ফ্রডের ঘটনা সামনে আসে, তখন দেখা যায় যে স্কিমার লাগানো ছিল এটিএমে। কিন্তু এক্ষেত্রে কি ব্যবহার হয়েছিল সেটাই কিন্তু গোয়েন্দারা এই মুহূর্তে জানার চেষ্টা করছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ, যে কিভাবে যারা ফ্রড করছেন তাদের কাছে কিভাবে এই তথ্য পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এই যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো কিন্তু এই মুহূর্তে গোয়েন্দারা ধরার চেষ্টা করছেন। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, সেই এটিএম ছাড়াও আর কোনো এটিএমে এরকম অসুবিধা হচ্ছে কিনা, এবং যাদের এই টাকা চলে গেছে তারা মূলত এর আগে, অর্থাৎ পাস্ট হিস্ট্রি কি রয়েছে, তারা কোথায় কার সঙ্গে কি ওটিপি শেয়ার করেছিলেন, আদৌ শেয়ার করেছিলেন কিনা, এটিএম কার্ড কোথায়, অর্থাৎ বিভিন্ন ট্রানজাকশন ডিটেলস যেমন জানার চেষ্টা করছে। একেবারে মানে আমরা একদম যিনি প্রতারিত হয়েছেন সেই প্রতারিত ব্যক্তির মুখ থেকে তিনি কিভাবে প্রতারিত হয়েছেন সেটা শুনবো, আর এর পাশাপাশি আমরা শুনবো কিভাবে আমি বা আপনি এই রকম সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচতে পারি। কি বলছেন সাইবার এক্সপার্টরা, তাদের বক্তব্য। তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছিলো। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল, টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে, আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে, আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো, ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কাটছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। সাধারণ মানুষের পক্ষে একটা সেম দেখতে ডিভাইস যদি ওর মধ্যে ইনপুট করা থাকে, আপনি এটিএমের ভেতরে ঢুকে কি চেক করতে পারবেন? আর বারবার ওই হাত দিয়ে নাড়িয়ে কোনো এক্সটার্নাল ডিভাইস আছে কিনা, এটা কখনো সলিউশন হতে পারে না। ফার্স্ট সলিউশন এগুলো করা আটকানোর জন্য সিকিউরিটি গার্ড দরকার। দেখা যাচ্ছে ওখানে স্থানীয় মানুষদের কথা শুনে যে বহুদিন ধরে ওই এটিএমে কোনো সিকিউরিটি গার্ড নেই। এই ধরনের পরিষেবা যদি ব্যাংকে চলতে থাকে, সাধারণ মানুষ যদি তার প্রয়োজনে, এমার্জেন্সি প্রয়োজনেও যদি এটিএমে যায়, সেই এটিএমে যদি এই ধরনের সিকিউরিটি প্রোভাইড করতে না পারে, সাধারণ মানুষের টাকা যেতে বাধ্য। শহরে এইভাবে এটিএম স্ক্যামে কি আবারও রোমানিয়া গ্যাংয়ের হাত? নিশ্চয়ই আপনাদের মনে আসে 5 বছর আগেও এই একই কায়দায় পরপর এটিএম স্কিমিং হয়েছিল। তখনও টার্গেট ছিল দক্ষিণ কলকাতা। সে সময় তদন্তে নেমে রোমানিয়ান গ্যাংয়ের খোঁজ পায় লালবাজার। দিল্লি থেকে তোলা হচ্ছিল টাকা। তখন পিনহোল ক্যামেরার মাধ্যমে পিনকোড জেনে নিত জালিয়াতরা। ব্যাংকের একটাই গাফিলতি, ওর কার্ডটাকে ও ওখানটায় যে সলভ করে মানে তুলে নিল, ঢুকিয়ে দেওয়ার পর বেরোলো না, এইটা ব্যাংকের মানে দায়িত্ব নেওয়া উচিত। বেরোলো না এর মানে এখানে কোনো ডিভাইস থাকতে পারে, ওটার মধ্যে কিছু একটা। এবার কি হয় না, এখানে অনেক সময় দেখা যায় যে যারা এই সমস্ত ব্যাংকের এটিএমের পুরনো কর্মচারী, যারা এইসব মেনটেনেন্স করে, তারাও এর মধ্যে জড়িত থাকে। তারা অ্যাকচুয়ালি জানে যে এটিএমটার মধ্যে কীরকম ডিভাইস আছে এবং কী করলে কীভাবে ওটা রিঅ্যাক্ট করবে। তো এটাও দেখতে হবে যারা সমস্ত ভেন্ডার আছে, যারা এই এটিএমগুলো সার্ভিসিং করায় বা যারা দেখভাল করেন, তাদের মধ্যে কোনো এমপ্লয়ি খুব রিসেন্টলি ছেড়ে দিয়েছে কিনা। আমার মনে হয় যারা এটিএমের দায়িত্বে ভেন্ডাররা আছেন, তাদের কোনো একজন কর্মচারী যুক্ত থাকার খুব হাই চান্স আছে।
দেখুন, শুরুতেই বলেছিলাম শুধু শহর কলকাতা নয়, জেলাতেও একই ফাঁদ পাতা রয়েছে। একেবারে শহর কলকাতার ধাঁচে শিলিগুড়িতেও এটিএম এর জালিয়াতি, দেখাবো সেই ছবি। শিলিগুড়ি এটিএমেও একইভাবে গ্রাহকের কার্ড আটকে যায়। কার্ড আটকে যাওয়ার পরেই 20,000 টাকা উধাও। অরক্ষিত এটিএমই কি তাহলে জালিয়াতদের টার্গেট? আসুন কথা বলি আমাদের সঙ্গে। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন শিলিগুড়ি থেকে। আমি প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, এই গ্রাহক যিনি তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে প্রতারিত হলেন, কিভাবে প্রতারিত হয়েছেন? প্রতারিত হওয়ার পর পুলিশে বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়েছে কি? দেখো আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। প্রথমে একটু ওয়াইডে দেখা, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের কর্মী তিনি। আর ঠিক দোকানের পরে প্রথমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, যেটা আমার বাঁ পাশে। আর ঠিক এই যে এটা সেই এটিএমটা যেখান থেকে তিনি টাকা তুলতে আসেন এবং কার্ড আটকে যায়। এই দুটো এটিএমই অরক্ষিত এটিএম এবং প্রত্যেকটি এটিএম সেন্টারের ভিতরে এই ধরনের একটা মোবাইল নাম্বার পেন দিয়ে লেখা হেল্প, এই নাম্বারে ফোন করুন এটিএম এসে বিপদে পড়লে। যে প্রসেনজিৎ, যার এটিএম কার্ড থেকে এভাবে প্রতারণা হয়েছে, তিনি যখন এই এটিএম সেন্টারে ঢুকলেন, আমি এবার ঢুকে দেখাবো, তিনি এখানে এলেন এবং টাকা তোলার চেষ্টা করলেন। টাকা তুলতে গিয়ে কার্ডটা যখন এখানে আটকে আছে, কোনোভাবেই বেরোচ্ছে না, তখন তিনি ইতিউতি দেখছেন কোথায় কোনো হেল্পলাইন নাম্বার লেখা আছে কিনা। ঠিক তখন ওই যে নাম্বারের কথা বলছিলাম, পেন দিয়ে লেখা একটা ভুতুরে নাম্বার, সেই নাম্বার আদৌ কি ব্যাংকের নাম্বার? সেই নাম্বারটি দেখতে পেয়ে এখানে নাম্বারটি ছিল, সেই নাম্বারে ফোন করেন। ও প্রান্ত থেকে তাকে মিসগাইড করা হয়, তাকে এটিএম এর পিন এখানে দাবাতে বলা হয়, তারপরেও কার্ড বেরোয়নি এবং এরপর তাকে একটা নির্দিষ্ট ঠিকানা যেতে বলা হয়, যে ঠিকানাটাও ভুয়ো ছিল। এরপর তিনি ফিরে এসে দেখেন তার কার্ড উঠাও অন্তত 2 দফায় 10,000 করে টাকা তুলে নেওয়া হয়েছে এবং এই যে নাম্বার, সেই নাম্বারটিও বন্ধ হয়ে গেছে। এবং খুব ইন্টারেস্টিং যে ঘটনা, এই ঘটনার পর যেহেতু ওরা এই এলাকাতেই থাকেন, যেটা দেখাচ্ছিলাম পাশেই যেহেতু তাদের দোকান যেখানে তিনি কর্মরত, এই পাশের এটিএম যেটি রয়েছে অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, এটিও অরক্ষিত। এখানে ঢুকে দেখেন এখানেও ঠিক এইভাবে একটি নাম্বার দেওয়া আছে, কোথাও হেল্পলাইন, কোথাও গার্ড বলে। আমি সরাসরি তারই সহকর্মীর সাথে কথা বলছি। তোমরা যখন দেখলে যে তোমার বন্ধু এইভাবে প্রতারিত হয়েছে, কোনো না কোনোভাবে কার্ড নিয়ে কেউ উধাও হয়ে গেছে, টাকা উঠে গেছে, পাশের এটিএমটা তো গেলে, সেখানে কি দেখলে? পাশের এটিএমেও যেরকম এই এটিএমে হেল্প বলে লেখা আছে, ঠিক আছে, হেল্প বলে লেখা আছে নাম্বারটা, হ্যাঁ এই নাম্বারটা বন্ধ। এবার ওই এটিএমে যখন আমি গিয়ে দেখি, সেখানেও গার্ড বলে লেখা আছে নাম্বার, ঠিক আছে, সেটা গার্ড বলে লেখা আছে। তারপরে আমি পিএনবির যে ম্যানেজার আছে তাকে বলা হয়, জানানো হয় হ্যাঁ সেটা এই এটিএমে যা হয়েছে সেটা তো বলা হয়েছেই। তারপরে ওনাকে ডেকে ওনাদের যে এটিএমে যে নাম্বারটা লেখা ছিল সেটাও বলা হয়েছে। না, ওটা গার্ডের নাম্বার না, ওটা হ্যাঁ ওটা কেউ লিখে দিয়ে গেছে। অর্থাৎ যে কথাটা বলছিলাম যে মানুষ যখন তার এটিএম কার্ড আটকে যাচ্ছে, একেবারে বুঝতে পেরেছি। অর্থাৎ ভাবুন একবার যে আমি, আপনি, এরকম সাধারণ মানুষ যদি এটিএমে যাই, এটিএম কার্ড ঢোকালাম, আটকে গেল, তখন আচমকা কি করব বুঝতে পারি না। আর তখনই এই ধরনের প্রতারক যারা সাইবার জালিয়াত, তারা এইভাবে আমাকে আপনাকে বোকা বানানোর চেষ্টা করে। তাই সতর্ক থাকবেন। এবার পরে খবরে আসি। এরপরেও আরেকটা যে খবরের নজর রাখবো, সেটা অত্যন্ত বড় একটা খবর। দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ। আসানসোল এসপি অফিসের সামনে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ, পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির নেতাকর্মীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। দুর্গাপুর থেকে খবর আসছে, দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। আসানসোল এসপি অফিসের সামনে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চলছে বিক্ষোভ, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আসানসোল থেকে চন্দ্রশেখর রয়েছেন। চন্দ্রশেখর, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, বিজেপি নেতাকর্মীদের কি অভিযোগ? দেখো, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া যে শালতোড়া যে বিহারীনাথ পাহাড় বা রিসর্ট রয়েছে, সেই রিসর্টের এলাকার একটি ঘটনা। এখানে একজন ছাত্রী, যার 19 বছর বয়স, 3য় বর্ষের ছাত্রী, এবং তার অভিযোগ যে তাকে 4 জন মিলে তার বন্ধুরাই নিয়ে গেছিল সেই রিসর্টে। সেখানে গণধর্ষণের অভিযোগ রয়েছে সেই রিসর্টে গিয়ে। সেই ছাত্রী মামাবাড়ি হচ্ছে এই আসানসোল দক্ষিণ এলাকার বানপুর এলাকায়, এবং যারা অভিযুক্ত তারা সকলেই কিন্তু বানপুর বা ইসমাইল এলাকায় বাড়ি, হীরাপুর থানা অন্তর্গত। আসানসোল দক্ষিণে বিজেপি বিধায়ক প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল তিনি এসিপি সেন্ট্রাল 1 যে রয়েছে, পুলিশ লাইন রয়েছে, সেখানে তিনি দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বসে আছেন। যে ঘটনায় 48 ঘন্টা কেটে গেল, কেন এখনো পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি? এবং এই নিয়ে এসিপি সেন্ট্রাল থেকে শুরু করে অনেকেই এসেছেন, তাকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি না যে 48 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কেন এই ঘটনা সুরাহা হয়নি,
কেন এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না? যদিও পুলিশের দাবি অভিযুক্তরা চন্দ্রশেখর, ফেরার বা একটা জিনিস পলাতক। খুব পরিষ্কার, একটা জিনিস খুব পরিষ্কার যে আবারও এই রাজ্যে মহিলাদের নারী নিরাপত্তা, আমি একটু জানবো চন্দ্রশেখর, তোমার আশেপাশে যদি কোনো বিজেপির কর্মী সমর্থক থাকে, তাদের অভিযোগটা তাদের মুখ থেকে শুনতে চাই একবার। একবারে আমি সরাসরি অগ্নিমিত্রা পালের কাছে চলে যাব, তার মুখ দিয়ে শুনবো যে অভিযোগ মূলত কি অভিযোগ, এবং এখনো পর্যন্ত 1 ঘন্টার উপর হলো আপনি রাস্তায় বসে আছেন, তার কারণটা কি? কারণটা হচ্ছে যে আজ 2 দিন আগে আমাদের এখানকার একটি মেয়ে, বাড়ি তার দুর্গাপুরের একটা বাচ্চা মেয়ে, 19 বছর বয়স, সে গেছিল তার বন্ধুদের সাথে দামোদর ক্রস করে ওই পারে বিহারীনাথ মন্দিরের ওই দিকে। সেখানে তার সাথে একটি ঘটনা ঘটে, ধর্ষণ হয়, এবং সেই মেয়েটি ফিরে এসে অত্যন্ত অসুস্থ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্গাপুরে। এখন শুনছি তাকে ক্যালকাটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রতিদিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হবে কেন? একেবারে সত্যি তো এই প্রশ্ন তো বারবার উঠছে যে নিউ টাউন হোক বা দুর্গাপুর, এই রাজ্যে মহিলাদের, নারীদের, কখনো নাবালিকা, কখনো কিশোরী, কোথায় তাদের নিরাপত্তা? আরেকটা ছবি দেখাই, বমি পরিষ্কারের ঘটনা, রেশ মিটতে না মিটতেই আবারও শিরোনামে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। এই অভিযোগ নিয়ে সুপারের কাছে দ্বারস্থ বেশ কয়েকজন রোগী। লিখিত অভিযোগে দায়ের করেছেন তারা সুপারের কাছে। ওষুধ আগেই নেওয়া হয়েছে, এখন দেখাতে এসেছেন অভিযোগ উড়িয়ে পাল্টা সাফাই হাসপাতালের ওষুধের দোকানের কর্মীর। রোগীদের বক্তব্য কি শোনাই আপনাদের। আউটডোর থেকে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে আমাকে টোকন করে দিয়েছে, সেই হিসাবে আমি মানে ওষুধের কাউন্টার থেকে আমি ওষুধ নিয়েছি। নিয়ে আমি বাড়িতে রাত্রেবেলায় ওষুধ খাবো, খেতে গিয়ে দেখি যে ওষুধের ডেট বাড়ি জানুয়ারির 25। তা সেক্ষেত্রে আমি দেখলাম যে ওষুধটা তো এক্সপায়ার হয়ে গেছে। তা আমি এই ওষুধটা খেলে পরে আমার তো মানে ভালো থেকে ক্ষতিটা বেশি হবে। তো যথারীতি যে এক্সপায়ারওয়ালা ওষুধগুলো যে হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে, তো এতে মানুষের প্রত্যেকে আসে সবাই সুস্থ হতে। তো এক্সপায়ারওয়ালা ওষুধ খেলে মানুষের কি ভালো হবে? বরঞ্চ ক্ষতি হবে। তাহলে যদি কারোর ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতির দায়ভার কে নেবে? ভাবুন, হাসপাতালের আউটডোরে আপনি নিজেকে দেখাতে গেছেন এবং যে ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হলো সেটা নকল বেরোলো। কি হলো তাহলে? কথা বলি আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মহাদেব কুণ্ডু রয়েছেন। মহাদেব, এই নকল ওষুধ খেয়ে কোনো সাধারণ পেশেন্ট যদি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন তার দায় কে নেবে? একদম এই প্রশ্ন ঘোরাফেরা খেচ্ছে, কারণ যেটা অভিযোগ উঠছে, দেখো হাসপাতালের ভেতরে অর্থাৎ বিনামূল্যে যে ঔষধ দেওয়া হয়, সেই ঔষধের জায়গা থেকে যখন মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হচ্ছে, তখন আমরা যখন জানতে যাই তখন তিনি বলেন যে এই ঔষধটি জানুয়ারি মাস পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু জানুয়ারি মাসের আগে আমরা গতকালকে এই ওষুধটি দিইনি। আমরা জানুয়ারি মাসের আগে হয়তো তিনি এসেছিলেন কোনো সময় চিকিৎসা করাতে, তখন এসে ওষুধটা নিয়ে গেছিলেন, বাড়িতে খাননি, না খেয়ে এসে পরে অভিযোগ যে জানান। এই বিষয়ে সুপারকে আমরা জানতে চাইলে সুপার বলেন যে লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ, অর্থাৎ তিনি কবে ওষুধ নিতে এসেছিলেন, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। বুঝতে পারছেন, হাসপাতালে আমি বা আপনি গেলাম, কোনো রোগের জন্য ওষুধ নিতে গেলাম, এবং সেই ওষুধ যদি ডেট এক্সপায়ার্ড বেরোয়, তখন সেই ওষুধ কিন্তু ডেট এক্সপায়ার্ড এমনটা স্বীকার করবে না হাসপাতালের কর্মীরা। শান্তিপুরে অন্তত এমন ঘটনাই ঘটেছে।